আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াতে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রেটিং অনলাইন কোর্স ফটোশপ ব্যাচ টু অ্যাডভান্স ১৯তম ব্যাচের ১০ নাম্বার ক্লাস। আমার সাউন্ড আমার এখান থেকে যদি বাড়তি কোনো নয়েজ হয় আমাকে একটু ইনফর্ম করবেন। আচ্ছা, আমি কিন্তু আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আজকে ফিজিক্যালি একটু আনফিট, শারীরিকভাবে একটু অসুস্থ। যাই হোক, তবুও চেষ্টা করবো আপনাদের সাথে পরিপূর্ণ আলোচনা করার জন্য। আচ্ছা, এদিক থেকে হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়নি। ও, তারপরে উপরে আছে ব্রান অ্যান্ড স্পঞ্জ টুল। আচ্ছা, ব্রান অ্যান্ড স্পঞ্জ টুল, ব্রাশ টুল এবং হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, আমরা মোটামুটি ৪-৫টা টুল নিয়ে এখন আলোচনা করব। তো হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, তার আগে হলো ব্রান টুল, স্পঞ্জ টুল। দেখেন, আমি যে সিলেবাসটা আপনাদের দিয়েছি এটা আসলে 2022-এর ফটোশপের সিলেবাস ছিল। 2022-এর পরে আমরা এখানে ব্রাশ টুল, ব্রান টুল, স্পঞ্জ টুল, এখানে 3টা টুল আছে। হ্যাঁ, এই 3টা টুল আমরা আলোচনা করব। এটা একটা গ্রুপ টুল, এটা একটা গ্রুপ টুল। তো আমি একটা ডকুমেন্ট ওপেন করব আমার ফটোশপে। দেখেন, আমরা ইমেজ এডিটের কাজ করতে গেলে অনেক ধরনের কাজ আমাদের করতে হয়। এখানে যে ইমেজটা আছে এটার উপরে আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে চুলটাকে একটু ব্ল্যাক করা দরকার, অথবা চুলগুলো আর একটু লাইট করা দরকার। এরকম প্রয়োজন আমাদের অনেক সময় হয়ে থাকে। তো এই কাজগুলো আমরা এই গ্রুপ টুল দিয়ে করতে পারি। এখানে আমরা 3টা টুল পেয়ে যাচ্ছি। প্রথমে যেটা পাচ্ছি এটা হলো ডস টুল। তো এই ডস টুল দিয়ে আমরা যদি ডস টুল দিয়ে কাজ করি, যেখানে হাইলাইট আছে সেখানে আরো বেশি হাইলাইট হবে, যেখানে হাইলাইট আছে সেখানে আরো বেশি হাইলাইট হবে। ধরেন, এইখানে আমি যে ফটোটা ওপেন করেছি, এই ফটোর মধ্যে আমরা 3টা স্কিনের 3টা টেক্সচার আমরা দেখতে পাচ্ছি। স্কিনের 3টা টোন আমরা দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে স্কিনের 3টা টোন আছে। মূলত এই 3টা টোনের উপরে ফটোশপ 3টা টোন নিয়ে কাজ করে। তো 3টা টোন, এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে এখানে এই ফেসের মধ্যে বা এই ইমেজের মধ্যে কোনগুলা টোন, কোনটা কি টোন বলে। দেখেন, এখানে যে মডেলটি আছে এই মডেলের স্কিন, তার ফেসটুকু যদি ধরি এখানে আমরা 3টা টোন পাবো। তার ড্রেসের উপরে যদি আসি এখানে আমরা 3টা টোন পাবো। এইখানে ই কমার্স প্রোডাক্টের মধ্যে যদি আসি এখানেও 3টা টোন পাবো। তো এখানে মূলত ফটোশপের উপরে যে টোনগুলা ভাগ করা হয়েছে এই 3টা টোন নিয়েই ভাগ করা হয়েছে। এখন দেখেন, ছবিটাকে আমি যদি জুম করি আপনারা দেখতে পাচ্ছেন নাকের উপরে এই অংশটুকুর একটা কালার, অথবা যেখানে একটু হাইলাইট আছে দেখেন এইখানে একটা কালার, স্কিনের এইখানে একটা কালার, আবার স্কিনের এই জায়গাটার মধ্যে আরেকটা কালার। আশা করি 3টা জায়গায় আপনারা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন। তো এই যে এই 3টাই হলো 3টা টোন। একটা হলো হাই টোন, একটা হলো মিড টোন, আর একটা হলো ডার্ক অথবা শ্যাডো, ডার্ক টোন অথবা শ্যাডো। তো হাই টোন, এই ডকুমেন্টের মধ্যে হাই টোন যদি আমরা ধরি তাহলে এই কিছু কিছু অংশকে আমাদের হাই টোন ধরতে হবে। এই অংশগুলো হাই টোন, এগুলো হাই। আবার এগুলো মিড টোন, এগুলো মিড,
এগুলো মিড টোন, এগুলো মিড টোন। আবার ডার্ক অথবা শ্যাডো যদি আমরা ধরি তাহলে এখানে এই অংশটুকুই ধরতে হয়, ডার্ক অথবা শ্যাডো। তো আমরা ফটোশপের যে কোনো ডকুমেন্টের মধ্যে আমরা 3টা টোন পাই। আচ্ছা, ধরেন আপনি এখান থেকে কোনো একটা টোন নিয়ে কাজ করতে চান, তাহলে ধরেন আপনি কার্ভস করবেন। কার্ভ শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল এম, শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল এম, এটা হলো কার্ভ। তো এখানে একটা পপ আপ আমরা দেখতে পাচ্ছি। এই পপ আপের মধ্যে দেখেন এখানে একটা হেলানো রেখা আছে, এখানে একটা হেলানো রেখা আছে। এই রেখাটার মাঝখানে আমরা যদি মাউস ড্র্যাগ করে এটাকে উপরে তুলি, এটা হলো সেন্টার। এই সেন্টারে ধরে আমরা মাউস ড্র্যাগ করে যদি এটাকে উপরে তুলি, তাহলে এই ডকুমেন্টের সম্পূর্ণ অংশ জুড়ে একটু আলো বেড়ে যাবে, ছবিটার লাইটটা একটু বেড়ে যাবে। কিন্তু এইখানেই আমাদের 3টা টোন আছে, এখানে আমাদের 3টা টোন আছে। টোন 3টা কি কি? তো এই 3টা হলো আপনার, এটা দেখেন আমরা যে হেলানো রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখাটার মধ্যে আপনি এই কর্নারের দিকে কি দেখতে পাচ্ছেন? এদিকে হলো ডার্ক, এদিকে হলো ডার্ক, এটা হলো শ্যাডো। আমরা যদি এটার মাঝখানে দেখি, এই যে লম্বা লম্বি লাইনটা আছে, এই লাইনের মাঝখানে যদি আসি, এটা হলো মিড টোন। উপরেরটা যদি ধরি, এটা হলো হাই টোন। ঠিকই একইভাবে নিচেরটার এদিকে দেখেন, এটা হলো মিড টোন, এটা হলো হাই টোন। তো নিচে এবং উপরে আমরা 3টা টোনই কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে 3টা টোন আছে। তাহলে আপনি মাঝখানে ক্লিক করে দিলেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে গেল। মাঝখানে ক্লিক করাতে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে গেল। এবার আমরা যদি উপর থেকে শুধু এই লাইনটাকে বাড়াই, তাহলে দেখবেন যে হাই টোনটা বেড়ে যাচ্ছে। ডকুমেন্টের যে হাই টোনগুলি ছিল, এগুলি বেড়ে যাবে। আচ্ছা, যদি আমরা নিচ থেকে এটাকে ডাউন করে দিই, দেখবেন যেখানে আমাদের যে অংশগুলো শ্যাডো ছিল, এই শ্যাডোর উপরে এফেক্ট পড়বে, সেই শ্যাডোর উপরে কিন্তু এফেক্টটা পড়বে। আচ্ছা, আমি এইভাবে ভাগ করে দিচ্ছি। এবার মাঝখানেরটা আমাদের কি মিড টোন, দেখেন শুধু মিড টোন যেখানে আছে সেখানে কিন্তু এফেক্টটা পড়বে। যদি আমরা এটাকে বাড়িয়ে দেই, তাহলে হাই টোনটা বেড়ে যাবে। যদি নিচেরটাকে বাড়িয়ে দেই, তাহলে যেখানে শ্যাডো ছিল সেইখানে একটু ইফেক্ট পড়ছে। দেখেন সম্পূর্ণ অংশ জুড়ে কিন্তু ইফেক্ট হচ্ছে না। যেমন চুল ব্ল্যাক, যেমন স্কিনের কিছু অংশ ব্ল্যাক, এখানে ইফেক্টটা পড়ছে। আমি যদি এটাকে ডাউন করে দিই, দেখেন। তো আশা করি এইভাবে টোনগুলো আমরা ভাগ করে নিয়ে কাজ করতে পারি। তো এটা ছিল আমাদের কার্ভস অপশন। তো এই কার্ভস অপশনটাকে আপনি শুধু এইভাবে টোনের উপরে কাজ না, আমরা অন্যান্য কাজও করতে পারি। এখানে চ্যানেল আছে, আমরা চ্যানেল নিয়ে কাজ করতে পারি। আসলে আমাদের আলোচ্য বিষয় কিন্তু এটা না, কিন্তু আসলে প্রাসঙ্গিক আলোচনা এগুলি চলে আসে। RGB কালার মোড এখানে করা ছিল। RGB কালার মোড মানে রেড, গ্রিন, ব্লু। আবার রেড এবং গ্রিনের অপোজিট কালার আছে, ব্লুর অপোজিট কালার আছে, তাই না? এগুলোর কিন্তু অপোজিট কালার আছে, প্রত্যেকটা কালারের অপোজিট কালার আছে। মোট কালার এখানে 6টা কালার নিয়ে কাজ করা হয়, 6টা কালার। তো 6টা কালারের শর্টকাট রূপ হলো RGB। 6টা কালারের শর্টকাট রূপ হলো RGB। এই RGB মানে 6টা কালারের উপরেই কাজ হবে। আবার আপনি যদি রেড করে দেন, তাহলে রেডের উপরে কাজ হবে। আপনি যদি গ্রিন করে দেন, তাহলে গ্রিনের উপরেই কাজ হবে। যদি ব্লু করে দেন, ব্লুর উপরে কাজ হবে। আর RGB যদি করা থাকে, তাহলে সবগুলো কালারের উপরে কাজ হবে। এখন দেখেন কোন কালারের অপোজিট কালার কি। ধরেন এখানে রেড আছে, রেডের অপোজিট কালার কি? রেডের অপোজিট কালার সাইন, রেডের অপোজিট কালার সাইন। গ্রিনের অপোজিট কালার, গ্রিনের অপোজিট কালার হলো মেজেন্টা, গ্রিনের অপোজিট কালার মেজেন্টা। আচ্ছা, ব্লুর অপোজিট কালার কি? ব্লুর অপোজিট কালার হলো ইয়েলো, ব্লুর অপোজিট কালার ইয়েলো। এই 6টা কালার।
তার মানে রেড গ্রিন ব্লু RGB। এখান থেকে আর নেওয়া হয়েছে শর্টকাট রূপ, এখান থেকে আর, এখান থেকে জি এবং এখান থেকে বি, RGB। এটার মানে হলো ফুল মিনিংটা দাঁড়ায় রেড গ্রিন ব্লু RGB, রেড গ্রিন ব্লু। এই রেড গ্রিন ব্লুর কিন্তু আমার অপোজিট কালার আছে, অপোজিট কালার হলো কি সাইন ম্যাজেন্টা এবং ইয়েলো। তো আমরা যদি কখনো রেডটাকে ডাউন করি তাহলে সাইনের পরিমাণ বেড়ে যাবে। যদি কোনো ডকুমেন্টের উপরে আপনি সাইনের পরিমাণ বাড়িয়ে দেন রেড ডাউন হয়ে যাবে, যদি ম্যাজেন্টা আপ করে দেন গ্রিন ডাউন হবে, যদি গ্রিন ডাউন করেন ম্যাজেন্টা আপ হবে। এটাই মূলত। দেখেন এই ডকুমেন্টের উপরে আমরা ইয়েলো রেড কালার আছে, রেড কালারটা লিপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি যদি রেডটাকে ডাউন করে দেন তাহলে সাইন বেড়ে যাবে। দেখেন পুরো ডকুমেন্টের উপরে সাইনটা বেড়ে যাচ্ছে, পুরো ডকুমেন্টের উপরে সাইন বেড়ে যাবে। এখন রেডটাকে ডাউন করে দিলাম, সাইন কমে যাবে। আচ্ছা, সাইন কালার কোনটা? সাইন কালার এটা। দেখেন সাইন কালারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এটা হলো সাইন কালার, একটু পরে হবে। এটা হলো সাইন কালার। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো সাইন কালার। আর এর অপোজিট কালার কি? সাইনের অপোজিট কালার হলো রেড কালার, রেড কালার। এই দুইটা কালার, একটা যদি কমে যায় আরেকটা বেড়ে যাবে, আরেকটা কমে গেলে আরেকটা বেড়ে যাবে সাপোজ। এবার দেখেন এখান থেকে আমি রেডটাকে বাড়িয়ে দিচ্ছি তাহলে সাইন কমে যাবে। এখন এই কালারটি আর নেই, এই ডকুমেন্টের উপরে এই কালারটি নেই, এই কালারটি নেই। আপনি যদি সাইনটাকে বাড়িয়ে দেন দেখবেন রেড আর নেই। দেখেন এই স্ক্রিনের উপরে রেড আর নেই। তবে স্পেসিফিক আমরা যদি লিপের উপর থেকে শুধু রেটের উপরে কাজ করতে যাই তাহলে আমাদের অন্য অপশন দিয়ে কাজ করতে হবে, আমি সেটাও দেখিয়ে দেব। দেখেন এইভাবে আমরা এই কাজগুলো করি। আমরা যখন মেজেন্টাকে বাড়িয়ে দেব তখন গ্রিন কমে যাবে, এখানে আর গ্রিন থাকবে না। তবে আমি যদি অন্য একটা ডকুমেন্ট নিতাম স্ক্রিন বাদে তাহলে আরো ক্লিয়ার আপনারা দেখতে পেতেন। তো যাই হোক, এটা ছিল আসলে আপনাদের ডস টুল, ব্রাউন টুল এবং স্পঞ্জ টুল বোঝাতে গিয়ে এই আলোচনাটুকু এসেছিল। তো এটা প্রাসঙ্গিক আলোচনা। আমি যেটা বলতে চেয়েছিলাম, এখন আমরা ব্যবহার করব ডস টুল। আমি ডস টুলটাকে সিলেক্ট করে নিলাম। ডস টুলটা মূলত আমি আসলে বোঝাতে চেয়েছিলাম যে হাই টোন, মিড টোন এবং ডার্ক অথবা শ্যাডো। এখন যেখানে হাইলাইট আছে সেখানেই ডস টুল আরো হাইলাইট করবে। সাপোজ চুলগুলো দেখুন তো কতটা হাইলাইট আছে, কতটা হাইলাইট আছে আশা করি দেখতে পাচ্ছেন। যেখানে হাইলাইট আছে যদি এই অংশ দিয়ে আমি ব্রাশ করি দেখবেন চুলগুলো আরো হাইলাইট হয়ে যাবে। যদি আমি তার স্ক্রিনের উপরে করি, ব্রাশ করি, দেখবেন যেখানে ব্রাশ করব সেখানে আরো হাইলাইট হয়ে যাবে, যেখানে ব্রাশ করব সেখানেই হাইলাইট হয়ে যাবে, সেখানেই হাইলাইট হবে। এরকম ভাবে আমরা কিন্তু এটা দিয়ে ইমেজের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি কিছুটা, খুব বেশি হবে না। যেখানে ব্রাশ করবেন সেখানে হাইলাইট হয়ে যাবে, এরকম পুরো হাইলাইট হয়ে যাবে, একেবারে হোয়াইট হয়ে যাবে। আচ্ছা, আর আচ্ছা, এ হলো ডস টুলের কাজ। ডস টুল দিয়ে আপনি যেখানে হাইলাইট আছে সেখানে আরো হাইলাইট করতে পারেন। যেমন এখানে একটু ব্রাশ করলাম, এটা হাইলাইট ছিল, আরো একটু হাইলাইট হয়ে গেল। এই যে চুলগুলো যেখানে হাইলাইট আছে সেখানে হাইলাইট হবে। দেখেন মানে যেটা হাইলাইট আছে সেটাকে আরো হাইলাইট করার জন্য ডস টুল ব্যবহার করি। আবার তারপরে হলো ব্রাউন টুল। ব্রাউন টুল দিয়ে আমরা যেখানে শ্যাডো আছে সেখানে আরো শ্যাডো তৈরি করতে পারি, যেখানে শ্যাডো আছে সেখানে আরো শ্যাডো তৈরি করতে পারি। যেমন যেমন চুলের এই অংশটা দেখুন, চুলের এই অংশগুলো ঠিক এতটুকু, মাঝখানের এতটুকু অংশই আমি কাজ করব। এইখানে কিছুটা হাইলাইট আছে, শ্যাডো আছে, সবগুলো আমরা এখানে শ্যাডো তৈরি করতে চাই। এখানে একটু আরো কালো করতে চাই। আমরা অনেক সময় চুলের উপরে কিছু কালো করার জন্য আমাদের এখানে ব্রাউন টুল ব্যবহার করতে পারি। এখানে ব্রাশ করেন দেখবেন এগুলো কালো হয়ে যাবে, চুলগুলো কালো হয়ে গেল, এইখানে কালো হয়ে গেল। আমি যদি স্কিনের উপরে ব্রাশ করি দেখেন এখানে কালো হয়ে গেল। তো এটা দিয়ে কালো করতে হবে, আমাদের কোনো কালার সিলেক্ট করতে হবে না। তো ব্রাউন টুল দিয়ে আমরা যে অংশের মধ্যে শ্যাডো আছে সেই অংশের ভিতরে আরো শ্যাডো তৈরি করতে পারি। আমি যদি স্কিনের উপরেও করি স্কিনটাও শ্যাডো হয়ে যাবে, এখানে শ্যাডো হয়ে যাবে।
তো মূলত ব্রান্ড টুল এবং ডস টুল আমরা প্রাথমিকভাবে বেসিক এইভাবেই ব্যবহার করি। আপনি যদি বেসিকভাবে ইমেজ এডিট করেন, সেই ক্ষেত্রে একটু চুল কালো করা দরকার হলে আপনি এটা দিয়ে করতে পারেন। কোথাও চুলগুলোকে একটু হাইলাইট করা প্রয়োজন হলে আপনি এগুলো দিয়ে করতে পারেন। আচ্ছা, তারপরে এই গ্রুপের মধ্যে আমরা আরেকটা টুল পেয়ে যাচ্ছি, সেটা হলো স্পঞ্জ টুল। তো এই স্পঞ্জ টুলের কাজ হলো কি, যেখানে ব্রাশ করবেন সেখানে গ্রে স্কেল হয়ে যাবে। যেখানে আপনি ব্রাশ করবেন সেখানে এটা গ্রে স্কেল হয়ে যাবে। সাপোজ আমি তার লিপের উপরে করছি, দেখেন তার লিপটা কিন্তু গ্রে স্কেল হয়ে গেল। মানে এটা যদি আরো সহজ করে বলি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যেখানে এটা ব্রাশ করবেন সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। যেখানেই কাজ করবেন সেখানে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এটা হলো স্পঞ্জ টুলের কাজ। স্পঞ্জ টুল দিয়ে আমরা নির্দিষ্ট একটা অংশকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। শুধু স্পঞ্জ টুল না, আমরা এছাড়াও অন্য মেথডেও আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। সেটার জন্য আমাদের একটা নির্দিষ্ট অংশকে মার্ক করা দরকার। নির্দিষ্ট একটা অংশকে মার্ক করার পরে আমরা সেই অংশটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবো। সাপোজ আমি এই অংশটুকু তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই, তার এই অংশটুকু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই। এটা আমরা অন্যভাবেও করতে পারি। এভাবে একটা ক্লিক করেও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়। একটা ক্লিক করে শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে ইউ বাটন, ইউ টার্ন, ইউ বাটনে প্রেস করলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আবার আমরা স্পঞ্জ টুল ব্যবহার করেও এইভাবে আমরা ব্রাশ করেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। যেখানে ব্রাশ করব সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আশা করি বেসিকভাবে এই তিনটা টুলের ব্যবহার আমরা জেনে গেলাম। পরে আমরা জানবো অ্যাডভান্স, এই তিনটা টুলের অ্যাডভান্স ব্যবহার জানবো। আচ্ছা, বেসিক টু অ্যাডভান্স, আমরা প্রথমেই এগুলোর বেসিক ব্যবহারগুলো জেনে নেই, তারপর আমরা এগুলোর অ্যাডভান্স ব্যবহারগুলো জেনে নেব। আচ্ছা, সিলেবাসের পরের অংশে খেয়াল করলে আমরা দেখতে পাই ওখানে প্যান টুল। তো গত ক্লাস করার পরে অনেকেই গ্রুপে লিখেছেন যে আপনাদের প্যান টুল 6টা। আমার এখানে প্যান টুল 7টা। প্যান টুলের গ্রুপে আমার 7টা টুল অ্যাড করা আছে, আপনাদের ওখানে 6টা। আপনারা 6টা পেয়েছেন, আজকে আপনাদের 7টা হবে। আজকে আপনাদের প্যান টুলের গ্রুপে 7টা টুল অ্যাড হবে। কিভাবে অ্যাড করতে হবে আচ্ছা, আজকে সেটা আমরা দেখব যে প্যান টুলের গ্রুপে আমরা কি করে 8টা টুল অ্যাড করতে পারি। আপনার ফটোশপটা প্রথমে এরকম অবস্থায় থাকবে। থাকার পরে আপনি এডিটে ক্লিক করবেন, মেনু অপশনে ক্লিক করবেন। পরে আসবেন এখান মেনু বারের এডিশনে আসার পরে আপনি সবার নিচের দিকে যাবেন, যেখান থেকে আমরা ফটোশপটাকে সেটিংস করে নেই। ফটোশপ আমরা কোত্থেকে করি বলেন? ফটোশপের সেটিংসটা আমরা করি প্রিফারেন্স থেকে। আপনি এবার এডিট থেকে প্রিফারেন্সে চলে আসুন। এডিট, তারপর প্রিফারেন্সে মাউস পয়েন্ট রাখলেই আপনি এদিকে আরো কিছু অপশন দেখতে পাবেন একটা ড্রপ ডাউনের মধ্যে। এখানে আপনি পেয়ে যাবেন টেকনোলজি প্রিভিয়াস। আপনি এখানে খুঁজে নেবেন টেকনোলজি প্রিভিয়াসটা কোথায় আছে। দেখেন আমি এখানে যেটা মার্ক করেছি এটাই হলো টেকনোলজি প্রিভিয়াস। আপনি টেকনোলজি প্রিভিয়াসে ক্লিক করুন। টেকনোলজি প্রিভিয়াসে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো পেয়ে যাবেন। আচ্ছা, এরকম একটা উইন্ডোর মধ্যে আপনি দেখেন এইখানে পেয়ে যাবেন এনাবেল কন্টেইন এওয়ার টাচিং টুল। এনাবেল কন্টেইন এওয়ার টাচিং টুল। আপনাদের প্যান টুলের গ্রুপের মধ্যে এই টাচিং টুলটাই নেই, কন্টেইন এওয়ার টাচিং টুলটা আপনাদের কারণ নেই। আপনারা যারা আমার এই ভার্সনে ফটোশপটা নিয়েছেন অথবা 23 বা 22-এর ভার্সন যারা ব্যবহার করেন তারা এটা মেবি পেয়ে যাবেন কন্টেইন এওয়ার টাচিং টুল। আপনি কন্টেইন এওয়ার টাচিং অপশনটাকে চেক করে দেন, তাহলে আপনার ফটোশপে আপনি টাচিং টুলটা পেয়ে যাবেন। তো টাচিং টুলটা পাওয়ার পরে
আপনি কন্টেন্ট ইউর টাচিং টুলটা পেয়ে গেলেন। এবার দেখেন আমাদের ফটোশপের গ্রুপে এখন 7টা টুল হয়ে যাবে। আপনারা যদি কেউ ফটোশপ ওপেন করা থাকে এবং কম্পিউটার দিয়ে ক্লাস নিয়ে থাকেন তাহলে ট্রাই করেন, যদি সমস্যা হয় তাহলে আমি ক্লাসের শেষের দিকে আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার প্যান টুলের ব্যবহার আমরা জানব। খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল যেটার নাম হলো প্যান টুল। তো প্যান টুল ছাড়া ফটোশপে আমরা ক্লিপিং পাত করতে পারি না এবং আমাদের ইম্পর্টেন্ট কাজগুলোই প্যান টুল ছাড়া হয় না। আচ্ছা, এবার আমি প্যান টুল দিয়ে একটু কাজ করব, যার ফলে আমি এই ডকুমেন্টে আসলাম। ধরেন এইখানে একটা হেয়ার ড্রায়ার আছে, এটা আপনি ক্লিপিং পাত করতে চান, এটাকে আপনি ক্লিপিং পাত করবেন। তো ক্লিপিং পাত করার জন্য আপনি প্যান টুলটা সিলেক্ট করে নিলেন, টুল প্যানে থেকে প্যান টুলটাকে সিলেক্ট করে নিলেন। প্যান টুলটাকে সিলেক্ট করার পরে আমি আপনাদের সাথে প্রত্যেক দিন প্রায় বলেছি, যখনই আমরা কোনো টুল সিলেক্ট করব সেই টুলের আন্ডারে যতগুলো অপশন আছে সেই অপশনগুলো আমরা উপরে দেখতে পাবো। এখন প্যান টুলটা সিলেক্ট করার পরে প্যান টুলের আন্ডারে আমরা এতটুকু অপশনই পেয়ে যাচ্ছি, এদিক থেকে স্টার্ট করে একেবারে এ পর্যন্ত আমরা এতটুকু অপশন পেয়ে যাচ্ছি। এটা হলো প্যান টুলের অপশন। এখন প্যান টুল সিলেক্ট করার পরে আপনার ডিফল্ট অবস্থায় আপনি প্রথম যখন ফটোশপটাকে ইনস্টল করবেন, ইনস্টলের পরে আপনি যদি কোনো সেটিং চেঞ্জ না করেন তাহলে আশা করি এরকম থাকবে। এরকম থাকার পরে যারা ইলাস্ট্রেটরে কাজ করেন তারা বুঝবেন, আর যারা ইলাস্ট্রেটরে কাজ করেন নাই তারা মূলত শেপ, স্ট্রোক এগুলো বুঝবেন না। যারা ইলাস্ট্রেটরে কাজ করেছেন তারা শেপ, স্ট্রোক এগুলো নিয়ে বুঝবেন, ফিল এবং স্ট্রোক। আচ্ছা, এখন আমরা প্যান টুলটা সিলেক্ট করার পরে অনেকের এরকম আসতে পারে, যেমন আমি প্যান টুল দিয়ে কাজ করছি, এটা এরকম হয়ে যাচ্ছে। দেখেন এখানে কি সমস্যাটা হয়েছে। এখানে সমস্যাটা হলো আমি যেখানে মার্ক করে যাচ্ছি একটা ভিন্ন একটা কালার এসে এটা ফিল হয়ে যাচ্ছে। আবার চারপাশে যেটা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক আছে, এটা মূলত হলো স্ট্রোক। ব্ল্যাকটা হলো স্ট্রোক, মাঝখানেটা হলো শেপ, ফিল। এটা হলো ফিল কালার, এটা হলো স্ট্রোক কালার। আচ্ছা, এটা ফিল হয়ে যাচ্ছে। আপনি প্যান টুলটা সিলেক্ট করার পরে উপরে দেখেন এইখানে প্রথম যে অপশনটা আছে এটা হলো শেপ। যদি কারোর এরকম শেপ অপশন থেকে থাকে তাহলে আপনি প্যান টুল দিয়ে মার্ক করলে এরকম একটা শেপ তৈরি হবে। এখন দেখেন এখানে ফিল কালার দেওয়া আছে কি রেড, স্ট্রোক কালার দেওয়া আছে ব্ল্যাক, স্ট্রোকের পয়েন্ট দেওয়া আছে 1 পিক্সেল, স্ট্রোকটার থিকনেস 1 পিক্সেল। স্ট্রোকের থিকনেস কোনটা? ধরেন আমি ফিল কালারটা বন্ধ করে দিচ্ছি, ফিল কালারটা বন্ধ করে দিলাম, আমার স্ট্রোক কালারটাই থাকবে। এবং স্ট্রোকটাকে আমি আর একটু বাড়িয়ে দিই, দেখেন এটাই মূলত স্ট্রোক। আচ্ছা, আমি স্ট্রোকটাকে বন্ধ করে দিই, দিলাম, ফিলটাকে দিয়ে দিই, দেখেন এখন আর স্ট্রোক কালার নেই, এখন শুধুই ফিল কালার। আশা করি যদি আপনি প্যান টুল দিয়ে মার্ক করতে গেলে আপনার এরকম কোনো শেপ তৈরি হয়, তখন আপনি এখানে এই যে শেপ যেখানে লেখা আছে শেপ, এটাতে ক্লিক করে আপনি এখানে পাত করে দেন। পাত, আমরা তো পাত করতে চাই ক্লিপিং পাত, তাই না? আপনি এখান থেকে এটাকে পাত করে দেবেন। পাত করে দিয়ে যদি কাজ করেন এরকম পাত হবে আপনার। দেখেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি প্যান টুল দিয়ে মার্ক করার আগে আপনি এই অপশনগুলো দেখে নেবেন। যেহেতু আমরা নতুন ইউজার, আমাদের এই সেটিংসগুলো জানা থাকলে কখনোই আমরা কোনো প্রবলেম ক্যারি করব না। দেখেন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে মার্কগুলো করব, এই মার্কগুলো আমরা কোন শেপ মোটে আমরা করব। এখন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এটা হলো কম্বাইন শেপ, সাবট্রাক্ট শেপ। হ্যাঁ, এই যে শেপগুলো আছে আমরা কোন শেপটা নিয়ে কাজ করব। তো আপনি যদি একাধিক অংশ একই ডকুমেন্টের উপরে একাধিক অংশ প্যান টুল দিয়ে মার্ক করেন, সাপোজ এটা
এরকম একাধিক অংশ যদি আপনার আলাদা আলাদাভাবে মার্ক করতে হয়, তাহলে আমি আপনাকে অ্যাডভাইস করব আপনি কম্বাইন শেপ মোডে রেখে দেবেন। আমরা যখন ক্লিপিং পাতে যাব তখন এই পুরো বিষয়গুলো আমাদের ক্লিয়ার হবে। এই পুরো বিষয়গুলো আমি ক্লিয়ার করছি না, আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। তো আমি এটাকে কম্বাইন শেপ করে দিলাম। এবার কম্বাইন শেপে আমি ক্লিক করে এটাকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। কম্বাইন শেপ, দেখেন কম্বাইন শেপ হবে। আমি যেটুকু মার্ক করেছিলাম এটুকু উঠিয়ে দিলাম। তারপর দেখেন এখানে একটা অ্যালাইন আছে, অ্যালাইন এই মুহূর্তে আমাদের দরকার নেই। তারপরে আমরা এই পাশে ব্রিং শেপ টু ফন্ট, আমরা এটা দেখতে পাচ্ছি, মানে শেপগুলো একটার থেকে আরেকটার উপরে নেওয়ার জন্য এগুলোই মানে সুইচ করা, এগুলো সুইচ, তাই না? এটা আমাদের এই মুহূর্তে খুব একটা দরকার নেই। এগুলো যারা অ্যাডভান্স তখন তারা এগুলো বুঝে নেবেন, এবং এগুলো এই মুহূর্তে দিলে আপনাদের অনেক এলোমেলো হয়ে যাবে। আমি এখানে একটা সেটিংস দেখিয়ে দিই। এখানে একটা গিয়ার আইকন দেখতে পাচ্ছেন। মূলত এই মুহূর্তে আপনার এর টুকুরে বাইরে আর কিছু প্রয়োজন নেই। এই মুহূর্তে আমরা যারা নতুন ইউজার আছি তাদের জন্য এটা এর বাইরে এই মুহূর্তে আমাদের দরকার নেই। তো আমি এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করে দিচ্ছি। গিয়ার আইকনে ক্লিক করার পরে আমরা এখানে দেখেন বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে হলো থিকনেস, থিকনেস কি 1 পিক্সেল, কালার কি ডিফল্ট, রবার স্ট্যাম্প বন্ধ করা, এগুলো। আচ্ছা, এখন থিকনেস কি, থিকনেসটা দেখেন এই যে পেন টুল দিয়ে আমি মার্ক করছি। আমার এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটা কতটা থিকনেস, 1 পিক্সেল। এই থিকনেসটার মূলত এই থিকনেসের কথাই বলা হয়েছে। আচ্ছা, আমি সেটিংসে গেলাম, থিকনেসটাকে বাড়িয়ে দেই। এবার আমি 3 করে দিলাম। দেখেন আমার লাইনটা কিন্তু মোটা হয়ে গেছে এখন। আচ্ছা, লাইনটা এতটা মোটা হলে আমার দেখতে সুবিধা হয়, কিন্তু যখন নিখুঁতভাবে আপনি কোনো ক্লিপিং পাত করবেন তখন এতটা মোটা হলে আপনার কাজের বিঘ্ন ঘটবে। আমি মনে করি তখন আরো চিকন করে দেওয়ার প্রয়োজন হবে, এতটা থিকনেসের দরকার হবে না। তখন আমাদের দরকার হবে কি 0.5 থিকনেস, এতটুকু। যখন আমরা নিখুঁতভাবে কোনো ই কমার্স প্রোডাক্টের যখন আমরা ক্লিপিং পাত করব তখন আমাদের 0.5 এর দরকার, আর 1 সবচাইতে বেটার, 1, তাই না? এটা সবসময় যখন আমরা ইমেজ ক্লিপিং পাত করব তখন আমাদের 1 পয়েন্ট থাকলেও সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন কালার, কালারটা কি, এখানে আমি এটা মোটা করে দিয়ে আপনাদের দেখাই। আমি যে পেন টুল দিয়ে মার্ক করে যাচ্ছি আর এইখানে একটা লাইন, আমি কোন দিক দিয়ে কি মার্ক করলাম এটা কিন্তু দেখা যাচ্ছে, যে আমি কোন দিক দিয়ে পেন টুল দিয়ে ক্লিপিং পাত করেছি এগুলো দেখা যাচ্ছে। এই যে ভিতরে যে লাইনটা আছে এটা হলো ইয়েলো কালার, সরি ব্লু কালার, তাই না? এটা হলো ব্লু কালার। তো এই ব্লু কালারটাকে আপনি যদি পরিবর্তন করতে চান, যে ব্লু কালারটা আমার কাছে দেখতে ভালো লাগে না, আমি ব্লু কালারটা নেব না, তাহলে আপনি গিয়ার আইকনে ক্লিক করে ডিফল্ট কালারে ক্লিক করে আপনি এইখান থেকে ডিফল্ট বেশ কয়েকটা কালার আছে, এই কালারগুলো সিলেক্ট করে দিলে এখন আপনার পেন টুলের লাইনগুলো এরকম হবে। পেন টুলের লাইনগুলো এখন এরকম হবে। আচ্ছা, পেন টুলের ব্যবহার কিন্তু এখন আমরা শিখি নাই, আমরা জাস্ট দেখতেছি পেন টুলের সেটিংস, তারপর আমরা পেন টুলের ব্যবহার জানবো। তো এটা হলো কালার। আপনার যদি এই কালারটাও পছন্দ না হয়, কালারে ক্লিক করে আপনি যে কোনো কালার দিতে পারেন আপনার পছন্দ মতো। তো পছন্দ কিন্তু আপনাকে এখান থেকেই করতে হবে। ব্ল্যাক কালার দিয়ে তো কাজ করাই যাবে না, কারণ আমরা ব্ল্যাকের উপরে বেশি কাজ করি। ব্ল্যাক কালার দেবো না, আমরা এমন একটা কালার দেবো যেটা খুব ভালোভাবে দেখা যাবে। এই কালারটাও হবে না, আমরা ফটোশপে ইন্টারফেসের কালারের সাথে চলে যাই। আপনি এমন একটা দেবেন যেটা লাইট কালার, এবং কোন দিক দিয়ে আমরা মার্কটা করে যাচ্ছি যেটা খুবই স্পষ্টভাবে বোঝা যাবে, যেটা বোঝা যাবে আমরা ওইরকম একটা কালার দেব। আচ্ছা, এখন তারপরে দেখেন আমি পেন টুলের লাইনগুলো উঠিয়ে দিলাম। পেন টুলের লাইনগুলো ওঠানোর পরে দেখেন আপনি যদি এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করেন, এবার আমরা আরেকটা সেটিংস জানবো, সেটা হলো রবার ব্যান্ড। তো এই যে রবার ব্যান্ড যেটা আছে, রবার ব্যান্ডটা কি? আচ্ছা দেখেন, আমি পেন টুল দিয়ে এখানে ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে গেল। পেন টুল দিয়ে এইখানে ক্লিক করেছি, একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে গেল। এই যে অ্যাঙ্কর পয়েন্টটার পরে আমার পেন টুল এখন এখানে আছে। এই পেন টুলের সাথে কিন্তু কোনো রাবার লাগানো নেই। আপনারা তো দেখেছেন যে অনেক সময় আপনি বিভিন্ন রকমের মুদি দোকানে দেখবেন যে গ্যাস লাইট রাবার দিয়ে আটকানো, অথবা কলম রাবার দিয়ে আটকানো, তাই না? মানে আমার কলমটা কোথায় যাচ্ছে রাবার দিয়ে আমি সেটা খুঁজে পাবো, আমার লাইটার কোথায় যাচ্ছে সেটা আমি
আমার রাবার দিয়ে খুঁজে পাবো, এরকম কিন্তু থাকে, আমরা দেখি। তো এই যে আমার প্যানটা, আমার প্যান টুল, এই প্যানটা কোথায় যাচ্ছে আমি রাবার দিয়ে দেখতে পারি। তো এটার জন্যই হলো রাবার। এবার যদি আপনি রাবার ব্যান্ডে যদি চেক মার্ক দিয়ে দেন, এই রাবার ব্যান্ডে যদি চেক মার্ক দিয়ে দেন, তাহলে আমরা একটা রাবার ব্যান্ড আমাদের প্যানের সাথে থেকে যাবে। দেখেন, দেখেন এই যে আমি কিন্তু ক্লিক করি নাই, আমার প্যানটা এবার কোথায় যাচ্ছে দেখেন, কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখেন, আমি সব উঠিয়ে দিলাম প্যান টুল দিয়ে। প্রথম আমি এইখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার প্যান কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, প্যানের সাথে একটা রাবার লাগানো আছে আমি দেখতে পাচ্ছি। এটাই মূলত রাবার ব্যান্ড। আপনি এখানে ক্লিক করে এটাকে রাউন্ড করে দিতে পারেন অথবা সোজা নিতে পারেন। এতটুকু রাউন্ড করলেন, এতটুকু কার্ভ করলাম আমি। তারপর আমি প্যান কোথায় নিচ্ছি দেখেন, এটা দেখা যাচ্ছে যে আমি কোথায় ক্লিক করলে এখন আমার লাইনটা কেমন হবে। এখানে ক্লিক করলাম, লাইনটা এমন হলো। এখানে ক্লিক করলাম, লাইনটা এমন হলো। এখানে ক্লিক করলাম, লাইনটা আমি এইভাবে এইভাবে করতে পারি। তো সেটিংস মোটামুটি আমাদের এই পর্যন্ত। এখন আমরা প্যানের ব্যবহার জানব, প্যান টুলের ব্যবহার জানব। প্যান টুলের মধ্যে আমরা ব্রাশ ব্যবহার করতে পারি, প্যান টুলের মধ্যে আমরা পেন্সিল ব্যবহার করতে পারি, প্যান টুলের মধ্যে আমাদের আদার্স যে টুলগুলো আছে আমাদের টুল প্যানেলে, সবগুলো টুল আমরা প্যানের উপরে ব্যবহার করতে পারি। কথাটা অনেকের মাথার উপর দিয়ে গেল, বুঝতে পারবেন না, বুঝবেন টুলের আলোচনাগুলি শেষ হোক, খুব ইন্টারেস্টিং ক্লাসগুলো আমাদের সামনে আছে। আচ্ছা, তো প্যান টুলের মধ্যে আমরা বেশ কয়েকটা টুল পেয়ে যাচ্ছি। তো এই টুলগুলোর মধ্যে প্রথমে যেটা নিয়েছি সেটা হলো প্যান টুল। প্যান টুলের সেটিংস আমরা জেনে গেছি, প্যান টুল দিয়ে কাজ করতে আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। এখন আমি প্যান টুল দিয়ে এখানে যেটা বলেছিলাম হেয়ার ড্রায়ার, এটাকে আমি সিলেক্ট করব বা এটাকে আমি মার্ক করব। তো মার্ক করার জন্য দেখেন, প্রথমে আমরা প্যান টুলের ব্যবহারটা আগে জানি। এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি বসিয়েছি, এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। তো একটা অ্যাঙ্কর পয়েন্ট বসানোর পরে আপনি যদি সোজা এখানে ক্লিক করেন, সোজা এখানে ক্লিক করেন, একটা সোজা লাইন আমাদের তৈরি হলো। আচ্ছা, সোজা লাইনটা তৈরি না করে আপনি যদি সোজা ক্লিকটা করে মাউসটাকে ছেড়ে দিবেন না, মাউসটাকে ধরে রাখুন, মাউসটা ছেড়ে দিবেন না। তারপর এটাকে মাউসটাকে একটু ড্র্যাগ করুন। মাউস কিন্তু আমি এখনো ছাড়িনি, মাউসটাকে ড্র্যাগ করুন। আপনার যেরকম দরকার এরকম ভাবে আপনি এটা মুভ করতে পারছেন এবং লাইনটাকে আপনি কার্ভ করতে পারছেন। দেখেন, লাইনটাকে রাউন্ড করতে পারছেন, কার্ভ করতে পারছেন, যেরকম দরকার। মাউসটাকে ছেড়ে দেবেন না। এবার এরকম ভাবে আমি রেখে দিলাম। এখানে ক্লিক করে এরকম আমি আমার ইচ্ছা মতো এইভাবে এটার মুভমেন্ট করতে পারবো। ছেড়ে দিলাম মাউস। দেখেন, ঠিক এইভাবে মাউস দিয়ে ক্লিক করে আমরা রাউন্ড করতে পারি। আসলে প্যান টুল দিয়ে যত নিখুঁতভাবে ক্লিপিং মানে ক্লিপিং পাথ করা যায়, অন্য কোনো টুলে এতটা নিখুঁতভাবে ক্লিপিং পাথ করা যায় না। এবার প্যান টুল দিয়ে আমি হেয়ার ড্রায়ারটি মার্ক করব। আচ্ছা, ধরুন আমি এখান থেকে শুরু করলাম, প্রথমে এখান থেকে শুরু করলাম, আমি যে কোনো খান থেকে শুরু করতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে এখানে হালকা একটু রাউন্ড করতে হবে, হালকা এতটুকু রাউন্ড করলাম। দেখেন, রাউন্ড করার পরে আমাদের এইখানে অ্যাঙ্কর পয়েন্ট কোথায়, এটা অ্যাঙ্কর পয়েন্ট আপনার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, এটা হলো একটা অ্যাঙ্কর পয়েন্ট। এর বাইরে একটু কিছুটা বাড়তি হ্যান্ডেল রয়েছে, কিছুটা বাড়তি হ্যান্ডেল রয়েছে, এটুকু কিন্তু রাখলে হবে না, এই বাড়তি হ্যান্ডেলটুকু আমাদের কেটে দিতে হবে। তো বাড়তি হ্যান্ডেলটুকু কাটার জন্য আমরা অবশ্যই কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরব। কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করুন, বাড়তি হ্যান্ডেলটুকু কেটে গেল। তারপর আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখানেও একটু রাউন্ড হবে, ব্যাস। বাড়তি হ্যান্ডেলটুকু আমি কেটে দিচ্ছি অল্ট বাটন চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করে। তারপর ঠিক এতটুকু রাউন্ড এখানে হবে। দেখেন, ঠিক এইভাবে এখন আপনি সম্পূর্ণ অংশটুকু মার্ক করতে পারেন। প্যান টুল যেখানে রাউন্ড করা দরকার সেখানে প্যান টুলটাকে ছেড়ে দিবেন না, প্যান টুলটাকে ছেড়ে দিবেন না। তারপর এখানে, তারপর এখানে, ঠিক এইভাবে আপনি এগুলোকে মার্ক করে নিন। এখন দেখা গেল আপনার ক্লিকটা ভুলে এইখানে পড়ে গেছে, এখানে পড়ে গেছে। এটা জাস্ট একটা পয়েন্টকে ওঠানোর জন্য আপনি কন্ট্রোল জ্যাড বাটনে প্রেস করতে পারেন। কন্ট্রোল জ্যাড দিলে সেই পয়েন্টটা উঠে যাবে। আবার আমি আরো ভেতরের টুকু দেখাবো। তারপরে আপনি এটা আন্ডো করে দিয়ে আমরা উঠিয়ে দিলাম। এগুলো জুম করে খুব নিখুঁতভাবে আপনি মার্ক করার চেষ্টা করবেন, খুব নিখুঁতভাবে। যতটা জুম করবেন ততই আপনার সিলেকশনটা নিখুঁত হবে। কারণ আপনি যদি মার্কেট প্লেসের কখনো জব করেন অনলাইনে, তাহলে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে
যদি কোনো ক্লায়েন্ট আপনাকে ক্লিপিং পাথ করার জন্য দেয়, সে কিন্তু সেটা খুব বেশি পরিমাণে জুম ইন করে দেখবে যে আসলে আপনি প্যান টুলে জুম করেছেন নাকি অন্য কোনো টুলের হেল্প নিয়ে আপনি ক্লিপিং পাথ করেছেন। অন্য কোনো টুল দিয়েও ক্লিপিং পাথ করা যায়। যখন আমরা ক্লিপিং পাথের ক্লাস করব তখন পুরো বিষয়গুলো আমরা জেনে যাব। এখন দেখেন, আমি ঠিক এইভাবে এটাকে মার্ক করে নিচ্ছি, এইভাবে মার্ক করে নিচ্ছি। আচ্ছা, আশা করি আপনারা এতটুকু এখন এইভাবে মার্কটা করতে পারবেন অন্তত পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে এইভাবে আপনারা এটাকে একটা এরিয়া তৈরি করতে পারবেন। যদি কেউ না পারেন, অবশ্যই এই অংশটুকু, ভিডিওর এই অংশটুকু একটু মনোযোগের সাথে দেখবেন। দেখেন, আচ্ছা হাতটা নেওয়া দরকার, আমার হাতটুকু এভাবে নেওয়া যেতে পারে, মার্ক করে নেওয়া যেতে পারে। আমরা যখন হাতটাকে কাটতে হবে, যদি আমাদের ক্লায়েন্ট বলে যে হাতটাকে কেটে দিতে হবে, তখন কিন্তু আমরা অবশ্যই সেটা কাটার চেষ্টা করব। আমি জাস্ট একটু দ্রুত এইভাবে এটার সাথে লাগিয়ে দিচ্ছি। যেখান থেকে শুরু করেছিলাম আমি অবশ্যই সেখানেই শেষ করব। তারপর আমরা জানবো কোথাও ভুলে ক্লিক করলে আমরা সেটাকে আবার কি করে সমাধান করতে পারি। হ্যাঁ, সেটাকে আমরা কি করে সমাধান করতে পারি। এখন দেখেন, আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করেছি। আচ্ছা, এবার কন্ট্রোল, এটাকে মেক সিলেকশন করা দরকার। এখন মেক সিলেকশন করা দরকার। আর যদি ক্লিপিং পাথ হিসেবে সেভ করে দিই তাহলে আমাদের এখান থেকে পাথে যেতে হবে। আমি ওদিকে যাচ্ছি না আজকে। এন্টার। আচ্ছা, আমি জাস্ট এটা একটা ডুপ্লিকেট করে আপনাদের দেখাই। দেখেন, এটা কিন্তু আমরা ফাইনালি আলাদা করতে পেরেছি। এয়ার ডায়ার কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। তো এইভাবে মার্ক করে আমরা নিখুঁতভাবে কোনো একটা অবজেক্টকে অন্য জায়গায় নিতে পারি। এর চাইতে নিখুঁত আর কোনো টুল দিয়ে আপনি এতটা নিখুঁতভাবে সিলেকশন করতে পারবেন না। আচ্ছা, এটা ছিল। তারপরে আমি এখান থেকে আরেকটা মার্ক আপনাদের দেখাই। পেন টুল দিয়ে আমরা অনেকেই পেন টুল ব্যবহার করি, যার ফলে দেখেন এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক হয়ে গেছে, আমি দেখি নাই। বাকি সিলেকশনটুকু আমার একুরেট আছে, বাট আমি অনেকক্ষণ ধরে একটা ক্লিপিং পাথ করেছি। ক্লিপিং পাথটা করার পরে আমি দেখতে পেলাম, অথবা আমার ক্লায়েন্ট বলল যে এখানে তো ক্লিপিং পাথ ভুল হয়েছে। এটা তো অনেকটা প্লাস হয়ে গেছে। দেখেন, এখানে আমার একটা ক্লিপিং পাথের একটা অ্যাঙ্কর পয়েন্ট অনেকটা প্লাস হয়ে গেছে, অনেকটা বাহিরে চলে গেছে। এটার সমাধান কি? তাহলে এটা তো একুরেট ভাবে করতে গেলে আমাদের কালো কেবলটার সাথে দিতে হবে। তো এটা যদি আমরা কেবলের সাথে দিতে চাই, তাহলে এখন আপনি একটা কাজ করতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এইদিকে চাপিয়ে দিন। বুঝতে পারছেন? এইখানে চাপিয়ে দিলে মাঝখানে কার্ভ হচ্ছে না, মাঝখানে রাউন্ড হচ্ছে না, এটা কিন্তু স্ট্রেট হয়ে যাচ্ছে। তো এটাকে রাউন্ড করার জন্য আপনি পেন টুলে মাউসের রাইট ক্লিক করেন, আর এখান থেকে এখানে দেখেন, এখানে কনভার্ট পয়েন্ট টুল, এই যে কনভার্ট পয়েন্ট টুল আছে, এই কনভার্ট পয়েন্ট টুলটাকে এবার সিলেক্ট করে নেন। এবার কনভার্ট পয়েন্ট টুলটাকে সিলেক্ট করার পরে আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখেন এরকম এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছিলেন, এই হ্যান্ডেলটা বেরিয়ে আসবে। এই হ্যান্ডেলটা বাড়ানোর পরে হ্যান্ডেলটাকে ধরে আপনি ঠিক এই হ্যান্ডেলটাকে ধরে দেখেন, আপনি কিন্তু এদিকেও নিতে পারছেন, এদিকেও নিতে পারছেন, একদম রাউন্ড করতে পারবো। আচ্ছা, যেমন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এই যে তিনটা পয়েন্ট, আমাদের তিনটা বাহু হয়ে গেল, একটা ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজটাকে এখন রাউন্ড করা যাবে কি দিয়ে? এই ত্রিভুজটাকে এখন রাউন্ড করা যাবে আমরা কনভার্ট টুল দিয়ে, এগুলো রাউন্ড করতে পারবো। এখানে ক্লিক করবেন, দেখবেন এখান থেকে একটা পয়েন্ট, একটা হ্যান্ডেল বেরিয়ে আসবে। এখানে ক্লিক করবেন, একটা হ্যান্ডেল বেরিয়ে আসবে। কনভার্ট, এটা দিয়ে আমরা এগুলোকে কনভার্ট করতে পারি আমাদের ইচ্ছা মতো। তাহলে এখন আমি যেটা ত্রিভুজ করেছিলাম, এটা কিন্তু এখন একটা বৃত্ত হয়ে গেছে, একটা সার্কেল হয়ে গেছে।
তো পেন টুলের পরে আমরা কনভার্ট টুল দিয়ে এটা করতে পারি। আচ্ছা, তারপরে পেন টুলের পরে আমরা এই গ্রুপের মধ্যে পেয়ে যাই ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুল, আপনি যদি ল্যাসো টুল ব্যবহার জানেন, ল্যাসো টুলের আলোচনা মেবি আমি এখনো করি নাই। এটা মূলত ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে আমরা ফ্রি মার্কিং করতে পারি। যেরকম মাউস ড্র্যাগ করলে এরকম একটা সিলেকশন চলে আসবে, আপনার যতটুকু দরকার ততটুকু আপনি মাউস এইভাবে ড্র্যাগ করে একটা সিলেকশন তৈরি করে নিতে পারেন, যেরকম একটা সিলেকশন। তো ফ্রি ফ্রম পেন টুলটাও দিয়ে আমরা এইভাবে, আমরা এতক্ষণ এইভাবে ক্লিক করে করে অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু আমার পেন টুল দেখতে পাচ্ছেন। তো পেন টুল দিয়ে আমরা ক্লিক করে করে অ্যাঙ্কর পয়েন্ট বসিয়েছিলাম। এখন ক্লিক করে করে অ্যাঙ্কর পয়েন্ট বসাতে হবে না, জাস্ট মাউস ড্র্যাগ করে এইভাবে এইভাবে কলমের মতো দাগ দিতে পারেন আপনি, একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেলে। এখন এটা দিয়ে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো করে কিন্তু করতে পারেন। ঠিক এইভাবে পেন টুল দিয়ে আমরা এখন এইভাবে, যেমন আমাদের হাতের কলম দিয়ে আমরা যেভাবে আঁকি সেভাবে কিন্তু আমরা আঁকতে পাচ্ছি, সেভাবে আমরা পেন টুল দিয়ে এইভাবে আঁকতে পাচ্ছি। সেইভাবে ঠিক একইভাবে আমরা এখন আঁকতে পারবো, যেমন আমাদের হাতের কলম। দেখেন, আমি সিগনেচার দিলাম আমার কলম দিয়ে, আমার কলম দিয়ে আমি সিগনেচার দিলাম, আমার কলম দিয়ে আমি লিখবো। ও সরি, একটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে বসে গেছে। দেখেন, এরকম ভাবে আমরা পেন টুল, এটা হলো ফ্রি ফ্রম পেন টুল। আমরা ইচ্ছা মতো এই পেন টুলটাকে আমরা ব্যবহার করতে পারি। এটা ক্লিক করে কোনো রকম মাউস ড্র্যাগ করে রাউন্ড করতে হবে না, কার্ভ তৈরি করতে হবে না, কোনো কোণ তৈরি করতে হবে না। যেরকম খুশি আপনি কোণ তৈরি করলে আপনি এরকম কোণ তৈরি করতে পারেন। আচ্ছা, তারপরে টুলে আসেন। এইখানে হলো তারপরে হলো কন্টেন্ট এওয়ার্ড টাচিং টুল। এই টুলটা আপনারা আপনাদের ফটোশপে অ্যাক্টিভ করতে পেরেছেন? কেউ 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 কি অ্যাক্টিভ করেছেন? করতে পারলে বলুন। যদি কারোর কাছে না এসে থাকে, যদি ফ্রি কন্টেন্ট এওয়ার্ড টাচিং টুল যদি কারোর না থাকে, বলুন, একটু কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমি এখানে একটা লোগো ওপেন করেছি। আপনাকে যদি বলা হয় যে এই লোগোটাকে আপনি ক্লিপিং পাথ করেন অথবা পেন টুল দিয়ে মার্ক করেন, ক্লিপিং পাথ। আচ্ছা, এই লোগোটাকে আপনি পেন টুল দিয়ে মার্ক করতে গেলে বা সিলেকশন করতে গেলে আপনি কিভাবে করবেন? আপনাকে যদি বলা হয় সিলেকশন করতে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমি কালারটা এবার রেড করে দেই, আমি গ্রিনের মধ্যে কাজ করছি। এখানে দিলাম, এখানে দিলাম, তারপর এখানে দিলাম, তারপর এখানে ঠিক এইভাবে ক্যাপটুকু রাউন্ড করলাম, বাড়তি হ্যান্ডেলটুকু কেটে দিলাম। এইভাবে আমরা পেন টুল দিয়ে এগুলো মার্ক করতে পারবো। দেখেন, পেন টুল দিয়ে আমরা ঠিক এইভাবে মার্ক করতে পারি। আপনারা কেউ কথা বলেন না, এই জন্য মাঝে মাঝে মনে হয় যে একাই ক্লাস করছি আমি। আচ্ছা, ধরেন এইভাবে মার্ক করলাম। তো পেন টুল দিয়ে আমরা কিন্তু এইভাবে মার্ক করতে পারি। আমি এগুলোকে উঠিয়ে দিলাম, জাস্ট দেখালাম আপনাদের। তো এখন আমরা ব্যবহার করব কি, কন্টিনিউ আর টাচিং টুল। কন্টিনিউ আর টাচিং টুল যদি আপনার কাছে থাকে, জাস্ট একটু টাচ করে দিবেন। দেখেন, আমি এতটুকু একটু টাচ করে দিলাম, আমার অ্যাঙ্কর পয়েন্ট বসে গেছে। এতটুকু টাচ করে দিলাম, এতটুকু টাচ করলাম, এতটুকু টাচ করলাম, এতটুকু টাচ করলাম, এতটুকু টাচ করলাম, এখানে টাচ করলাম। দেখেন, দেখেন, একটা করে ক্লিক করে দিলাম, আমার সম্পূর্ণ কাজ শেষ। সম্পূর্ণ কাজ আমার শেষ, সম্পূর্ণ কাজ আমার শেষ। একটা করে ক্লিক করে দিচ্ছি আর আমার এখানে হয়ে যাচ্ছে, আমার মার্ক করা হয়ে যাচ্ছে। দেখেন, এই যে টাচ করে দিলেই এই কাজগুলো আমার হয়ে যাচ্ছে। এর চাইতে আরামের কাজ আর কি চান আপনি বলেন? এটা হলো কন্টিনিউ আর টাচিং টুল। যাদের পেন টুল অপশনে কন্টিনিউ আর টাচিং টুল নেই, তারা অবশ্যই এই টুলটা অ্যাক্টিভ করে নেন। দেখেন কতটা সময়ের কাজ, কতটা দ্রুত আমি করে নিলাম। আচ্ছা, আমি আরেকটা কিছু ওপেন করি। এখানে আরেকটা লোগো আমি ওপেন করেছি কন্টিনিউ আর টাচিং টুল দিয়ে। যদি আমি পেন টুল দিয়ে এটা মার্ক করতে যে আমার অনেকটা সময়ের দরকার, দেখেন অনেকটা সময়ের কাজ আমার সেকেন্ডে হয়ে যাচ্ছে।
সেকেন্ডও হয়ে যাচ্ছে। আমার মার্ক করা শেষ। আমার কিন্তু মার্ক করা শেষ, পেন টুল দিয়ে মার্ক করা আমার শেষ হয়ে গেছে। হয়ে গেছে, পেন টুল দিয়ে মার্ক আমার হয়ে গেছে। দেখেন, পেন টুল দিয়ে মার্ক আমার হয়ে গেছে। যে আমি অ্যাকুরেট ভাবে এটাকে মার্ক করে আরেকটা ডুপ্লিকেট কপি এখান থেকে বের করে ফেলেছি। আসলে বুঝতে পেরেছেন কিনা যে কন্টিনিউ আর টাচ টুল আমরা কোন কোন জায়গাগুলোতে কোন কোন অবজেক্টগুলোর উপরে ব্যবহার করতে পারি? আচ্ছা, আপনারা এই করবেন, আপনারা কথা বলার মতো একটা এক সিরিজ রাখবেন। হ্যাঁ, অন্তত দু একজনের কাছে একটু কথা বলার কিছু থাকলে বোঝা যেত যে আসলে আমি যে কথা বলছি আপনারা সেগুলো কতটা বুঝতে পারছেন। দেখেন, এইখানে মাঝখানের যে টুকরা অংশগুলো আছে এগুলো সিলেক্ট করতে গেলে পেন টুল দিয়ে আমাদের বেশ অনেকটা সময়ের দরকার। তো আমরা যদি কন্টেইনার টাচিং টুল ব্যবহার করি, একটা করে ক্লিক করে দেবো, একটা করে ক্লিক করবো, একটা অবজেক্টের উপরে ক্লিক করব, সেটা মার্ক হয়ে যাবে। দেখেন, একটা করে ক্লিক করবেন, সম্পূর্ণটুকু মার্ক হয়ে যাবে। মানে সেই কালারটা যত দূর পর্যন্ত ধরে। দেখেন, পেন টুল দিয়ে মার্ক করা আমার শেষ, আমার ক্লিপিং পাথ করা হয়ে গেছে। ক্লিপিং পাথ আমার হয়ে গেছে। দেখেন, সম্পূর্ণটুকু আমার মার্ক করা শেষ। উপরে একটু বাকি আছে, ক্লিক করেন, এই যে হয়ে গেল, আমার মার্ক করা হয়ে গেল। এবার কন্ট্রোল এন্টার। দেখেন, দেখেন একদম নিখুঁত ভাবে কি করেছি, একদম নিখুঁত ভাবে এটার একটা কপি করেছি আমরা। এতটা নিখুঁত ভাবে আপনি পেন টুল দিয়ে মার্ক করতে গেলে আপনার অনেকটা সময়ের দরকার ছিল, কোনো দরকার নেই। কন্টিনিউয়ার টাচিং টুল যারা আছে তিনি এই কাজটি এতটা দ্রুততার সাথে করতে পারেন। কন্টিনিউয়ার টাচিং টুলের পরে আমরা এখানে তারপরে আরেকটা কনভার্ট পেন টুল, তো এই যে সরি কার্ভাচার পেন টুল। তো কার্ভাচার পেন টুল দিয়ে আমরা কি করতে পারি? কার্ভাচার পেন টুল কিন্তু আপনার, দেখেন আপনি একটা বৃত্ত তৈরি করতে চান, আপনাকে অটোমেটিক্যালি যেভাবে একটা বৃত্ত তৈরি করতে সাহায্য করবে। দেখেন, মানে কতটুকু রাউন্ড হচ্ছে সেটা আপনাকে আগে থেকে দেখাবে যে আসলে আপনি এখানে কতটুকু রাউন্ড করছেন। আপনি এখানে ক্লিক করে দিলেন, এখানে আরেকটা ক্লিক করলে দেখবেন যে আপনি কলম আপনার প্যানটা যেদিকে নেবেন এই রাউন্ডটা আপনাকে অটোমেটিক্যালি দেখাবে কতটা রাউন্ড হচ্ছে। দেখেন কতটুকু রাউন্ড হচ্ছে, কতটুকু রাউন্ড কোন দিক দিয়ে হচ্ছে এটা কিন্তু আপনাকে দেখাবে। দেখেন, দেখেন এইভাবে আমরা এই রাউন্ডগুলো করে নিতে পারি। এটা হলো কার্ভাচার পেন টুলের কাজ। এবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ধরেন আপনি এই, আচ্ছা আমি সবগুলো পেন টুলের লাইন উঠিয়ে দিলাম। আর ওঠানোর পরে ধরেন আমি এবার এই হেয়ার ডায়ারটাকে সিলেক্ট করব। আমি এখানে ক্লিক করলাম, আচ্ছা ওখানে না, আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে আপনি এই ক্লিকগুলো করে নিচ্ছেন, এই ক্লিকগুলো করে নিচ্ছেন। এবার এইভাবে আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেন, নেওয়ার পরে কোথাও অ্যাঙ্কর পয়েন্ট বসানো দরকার হলে, আপনি সেখানে ক্লিক করে দেন। আমি এখানে ক্লিক করে দিলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে গেল। অ্যাঙ্কর পয়েন্টের আমাদের দরকার কি? অ্যাঙ্কর পয়েন্টের দরকার কিন্তু একটু আগে আমি আপনাদের দেখিয়েছি। অ্যাঙ্কর পয়েন্টের দরকারগুলো হলো এরকম ভাবে এখান থেকে হ্যান্ডেলগুলো বের করা যায়, যার ফলে অ্যাঙ্কর পয়েন্টের দরকার। যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট না থাকতো তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বের করতে পারতাম না। দেখেন এইভাবে এটাকে ধরে আমরা নিয়ে চলে আসতে পারতাম, বাট কোনো অ্যাঙ্কর পয়েন্ট আমাদের হতো না। তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে বসিয়ে দেব। পেন টুলটাকে নেব, তারপর আমরা এটাকে ধরে এখানে নিতে পারি। এখানে নিলাম, নেওয়ার পরে আমরা চাইলে আমরা কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এগুলোকে আবার একুরেট করতে পারবো। এখন এই যে একুরেট করতে পারবো। দেখেন প্রথমে আমি এটা কার্ভ করেছিলাম, এখন কিন্তু এটাকে আমি রাউন্ড করতে পারলাম। তো আশা করি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এবার ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করতে পারি। এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করবেন সেই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে যাবে। এই অ্যাঙ্কর পয়েন্ট আমার দরকার নেই, এটা ডিলিট হয়ে গেল। এটাও দরকার নেই, এটা ডিলিট হয়ে গেল। তো আশা করি অ্যাঙ্কর পয়েন্ট
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। এদিক থেকে কনভার্ট পয়েন্ট টুলটা আমরা আলোচনা করেছি। এটার ব্যবহার আশা করি ইতিমধ্যেই আপনি জেনে থাকবেন এবং জেনে গেছেন। তো যাই হোক, আজকে আর আমি সামনের দিকে যাচ্ছি না। প্রথমে বলেছিলাম আজকে আসলে ফিজিক্যালি আনফিট, তারপরে অনেকটা আলোচনা করেছি, খুবই খারাপ লাগতেছে। আমি সামনের দিকে যাচ্ছি না। যদি কেউ কোনো প্রবলেম ফেস করে থাকেন ফটোশপ সংক্রান্ত কোনো বিষয়ে, কোনো প্রবলেম ক্যারি করবেন না। যদি কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে শেয়ার করুন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেই প্রবলেমটুকু আপনার রিমুভ করে দেওয়ার জন্য। মনে হয় কারো কোনো প্রশ্ন নেই বা কারো কিছু জানারও নেই। আলহামদুলিল্লাহ, পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ও আচ্ছা, এই হোমওয়ার্ক তো একটা কিছু দিতে হবে, তাই না? গত ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হয়নি। আচ্ছা, আমি হোমওয়ার্কের জন্য আপনারা পেন টুল দিয়ে, আমি কিছু ই কমার্স প্রোডাক্ট আপনাদের পাঠাবো, পেন টুল দিয়ে সেগুলো মার্ক করার চেষ্টা করবেন। সেগুলো মার্ক করে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন। স্ক্রিনশট, আশা করি কম্পিউটার দিয়ে স্ক্রিনশট সবাই জেনে থাকবেন। আপনারা যারা 10 ভার্সনের ফটোশপ ব্যবহার করেন তারা সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন স্ন্যাপিং টুল। স্ন্যাপিং টুল দিয়ে আপনি স্ক্রিনশট দিতে পারবেন। যারা 11-এর উইন্ডোজ 11 ব্যবহার করেন তারা শিফট এবং উইন্ডোজ বাটন চেপে ধরে অ্যাজ বাটনে চাপ দিলে শর্টকাটে চলে আসবে, স্ক্রিনশট হয়ে যাবে। তো এইভাবে স্ক্রিনশট দিয়ে, মানে তাতে করে দেখা যাবে। কিন্তু আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার দিচ্ছি। আপনি কতটা ক্লিপিং পাথ করেছেন, পেন টুল কোন দিক দিয়ে নিয়েছেন। যেমন এখন যদি এটাকে আমি স্ক্রিনশট দেই, দেখেন এই যে এইটুকু স্ক্রিনশট দিলাম, আমি এতটুকু কাজ করেছি। এই যে আমার স্ক্রিনশটটা চলে আসলো, দেখেন এই যে স্ক্রিনশট আমার হয়ে গেছে, এই যে স্ক্রিনশট। তাহলে পেন টুলের কোন দিক দিয়ে মার্ক করেছি এটা দেখা যাচ্ছে। এইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে গ্রুপে আপলোড করবেন। আশা করি সেই সাথে পেন টুলের এই মার্ক করা অপশনগুলো থাকবে। এটা হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। আমি